Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প বসু কিউরিও শপের মালিক পরমেশ্বর প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাতার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পিছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হওয়ার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে একটু দেখে নিত। আমাকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ওহে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? যাকে কতই ছাড়বে বলো তো? অকশন মাঠের কেরানি আমি। একটু থমকে গিয়ে বললাম, বোসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। ওটা জন সিভানস্টিনের বাড়ির জিনিস। আরে তাতে কি, সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি। বুঝতে পারছেন না? কিনবো আরও কত। ঠিক জন আছে। সিবাস্টিনের জিনিস হলে তো কথাই নেই, আরও ভালো জিনিস হবে। না, ও তাহলে আসল বেলজিয়ামের গ্লাসের আয়না, 100-150 বছরের পুরনো তো হবেই। হ্যাঁ, তা হয়তো হবে, তবে সঠিক হিসাবে আমি বলতে পারবো না। তবে যা শুনেছি, ওই জন সিভানস্টিন লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকে সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু ওই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগ করতে পারিনি। একথা শুনে পরমেশবাবু হাসলেন। আরে আরে তাতে কি, লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ব্যাপারটা ও আয়না কিন্তু আমি কিনবো, তো এমন একটা গল্পের নায়কের আয়না দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ রাখতে পারবো। নিলামে এটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে আমাকে বললেন, ওহে, ওটা কিন্তু এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালি ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। ঠিক আছে। আর হ্যাঁ, ভালো কথা, তুমি যেন তখন কী সব বলতে গিয়েও বললে না বলে মনে হলো। এখন বলো তো, কি রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে নিয়ে? আমি ভয়ের সঙ্গেই বললাম, কাজটা আপনি ভালো করলেন না দাদা। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলেছিল ওটা নাকি গত 150 বছর ঘরের কোনো এক কোণায় ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই নাকি জানে ওটার মধ্যে কি একটা ভয়ঙ্কর জাদু আছে যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, আরে ওই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। হ্যাঁ, যা খরচ লাগে আমি তা দেব। জানো তো, আমি যা কিছু কিনি তা আবার বিক্রি করবো বলেই কিনি। হ্যাঁ, তা তো আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সিভাস্টিনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি
5 গুণ লাভে বিক্রি করতে পারবো হে। তা বটে। ভালো কথা। হ্যাঁ, ওই বলুন। জন সিবাস্টিন লোকটাই বা কে ছিল? কোথায় থাকতো সে? সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌরাত্মে একসময় নৌকা চলাচল নাকি বন্ধ হবার উপক্রম হয়ে উঠেছিল। যদিও অবশ্য আমার শোনা কথা। যা হোক, আয়নাটা চলে গেল পরমেশবাবুর বাড়ি। তারপরে যে কাণ্ড ঘটেছিল, পরমেশবাবু আমাকে একদিন তা সব খুলে বললেন। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন। আমিও কথা রেখেছিলাম, আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে লিখে টাইপ করে পাঠিয়ে দিয়েছিলাম। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাঁচ সাফ করে ওটাকে বিক্রির জন্য ঘরের মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন, যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধন, তার এই কারবারির অন্য একজন সহযোগী, তাকে ডেকে তিনি বললেন, ওরে, সাবান জন গুলে আগে কাজটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যেই ওটাকে ফের যেন বার্নিশ করে দিয়ে যায়। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। যে আজ্ঞে বাবু। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি, পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলোও জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার ওপরেও বিক্রি অনেকটাই নির্ভর করে কিনা। মনে মনে তাই আয়নাটাকে যে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো। চোর চোর! যেমন যেমন আচমকা একটা চিৎকার, তেমনি হঠাৎই তা আবার থেমে গেল। সে মাত্র সেকেন্ডের জন্য। তারপর বিকট একটা চিৎকার করে কিছু একটা পড়ার শব্দ ঘটল। চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু। চারদিক বন্ধ, বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছালেন। কাজের লোক হলধরও ছুটে এসে হাজির হলো। তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে সে বলল, কি হলো বাবু? বুধন সেন শেষালো, কি হলো? পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে। সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গো গো করছে। চারদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন। এমনি ভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক হয়ে পরমেশবাবু বললেন, আরে চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে, সামনে পেছনেও হেলে। কাজ সাফ করতে করতে তুই অন্য মনস্কের মতো হঠাৎ তো নিজের ছায়া দেখেই চোর ভেবে অমনি চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াটাকে তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় সে বলল, ও সিসা ভালো না, ওটা বাইরে ফেলে দিন বাবু। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, এবার আমি নিজেই ওটাকে সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, একে নিয়ে যাও তো, ওই ডাক্তারবাবু আসছেন দেখতে। যা দাওয়াই লাগে তাও আমি দেব। যা যা, এখন গিয়ে শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে।
কিউরিও শপের কাজ। খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায় চুরি হয়ে যায়, আর চুরি মানেই তো লোকসান। এই শপে শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 4-5 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাতি কম নয়। তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের একটা আতঙ্ক ঢুকেছিল। এর ফলে আয়নায় নিজের ছায়া দেখেই এমন কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজেও হলঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি আবার বেজায় গল্পবাজ। আজ তো আবার রুগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গল্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। হেঁকে মতিকে তাড়াতাড়ি কাজ সারতে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির হলো ওর সামনে। ও হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই বলল, ও সিসা জাদু সিসা আছে। কি ও সিসা জাদু সিসা, ও সিসা আমি সাফ করতে পারবো না। মেঝের জল মুছে দিয়েছি, আমি যাচ্ছে। আরে অবাক পরমেশবাবু ধমকে উঠলেন। আরে আরে কি বলছিস তুই? হ্যাঁ বাবু, ও সিসার ভিতর ছায়া নড়ে। একথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভাবছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়া ছায়া নড়ছে দেখেই দুই বীর পুরুষ একেবারে কাত। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, আর ঘরের মেজে ঠিক মতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমিই করব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন একটা বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল। হলঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হৈ হৈ করে উঠলেন। দাদা, আরে দারুণ গল্প একখানা শুনলাম তো আপনার বুধনের কাছে। ও তো হলফ করে বলেছে আয়নার মধ্যে অন্য আরেকজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। যাক, ভালোই আছে এখন। যা ওষুধ দেবার তা দিয়ে দিয়েছি, রাতে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। হ্যাঁ, আয়নার মধ্যে ছায়া নড়ে, এই অদ্ভুত কথা। তার উপর সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়াগুলো নড়াচড়া করে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আয়নাটা এমনভাবে কলকবজা আর বল বেয়ারিংয়ের ওপর মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব। হ্যাঁ, তাই তো। আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। সেও নয় বুঝলাম, কিন্তু এই অপরের ছায়ার ব্যাপারটাকে কি ব্যাখ্যা দেবেন? হাসতে চেষ্টা করে পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা কিন্তু একটাই, ভয়ে ভুল দেখা। আচ্ছা, আয়নার মধ্যে অন্য ছায়া নড়বে, এ কি সম্ভব কথা? যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না কিন্তু দেখার মতো জিনিস। চলুন, ওটা নিজের চোখেই আমি দেখব। চল দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দেখাবো। হলঘরের দরজার কাছে পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, সত্যি আয়নাতে জাদু আছে। মতি কোথায়? মতি, সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু এতক্ষণে পালিয়েছে। চুপ! কি আবল তাবল বকছিস? আয়নার জাদু তো মতি পালাবে কেন? বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি সুপি সুপি বাবরের সোনার মোহরটা চুরি করলো একা। দল। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখেছি আয়নায়। কি বলছিস তুই? সে মুহূর্ত চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন, হে হলধর, কি গাঁজা ভাং খাও নাকি? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল,
বাবু নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না, স্পষ্ট দেখিছি। মতি কোথায়? ওরে একবার ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। মতি গেছে বুধনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তোকে। মতি ওষুধ আনতে গেছ? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না। আর না ফিরলে থানায় যাস। ডক্টর বিশি, আসুন আসুন আসুন। হ্যাঁ, চলুন চলুন চলুন। চলুন, জিনিসটা আপনাকে দেখাই। খেয়াল করেছেন, এরাই এসব দেখছে। আমি নিজে কিন্তু কোথাও কিছু এখনো দেখিনি। দেখবো কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা তো আমি জানি, জানি কিভাবে ওর মধ্যে ছায়া আছে। হলধরকে চলুন। ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এই ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে ওপাশে। তাই? যান, একলা দেখুন গিয়ে। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া আসতে শুরু করে। মন্দ বলেননি। অমন আয়নায় একাই মুখ দেখা উচিত, বুঝলেন? আপনি দাঁড়ান, আমি দেখে আসি যান, আমার যান। বেলায় কার ছায়া দেখা হ্যাঁ, যায়। যান যান যান, দেখে আসুন। হাসতে হাসতে এই পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সারা শব্দই নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডক্টর বিশি? শেষে আপনিও কি আপনার নিজের ছায়ার নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি? আরে সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তার বিশি তো আর কাজের লোকদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন, তবে কেন উনি এমনভাবে থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বিশি। ওর ওর মুখ চোখ যেন রক্ত শূন্য, আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন দুটো ছায়াই ফুটে উঠেছে আয়নাতে, নিজের আর ডাক্তারের। আর আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? আপনিও আয়নায় অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই। দু হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমাকে আপনার আপনার গাড়িতে একটু তুলে দিন রমেশবাবু। কেন? বাড়ি যাব। আরে কি হলো? অসুস্থ বোধ করছি, বাড়ি যাব। আরে আরে কি হলো আপনার? শেষে কি আপনিও ওদের দলে ভিড়লেন? বাড়ি যাব, আমি বাড়ি যাব। আশ্চর্য। ড্রাইভারকে বলে দিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না, ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা ওখানেই শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসেবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার চারেক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়ায় শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটা নিজের হাতে নাড়াচ্ছিলেন তখনই কেবল। তাছাড়া আর কোনো ছায়া দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক এটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে তা শুনিয়ে কিন্তু দাও মারা যাবে ভালোই। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনকে চিঠিটা টাইপ করছিলেন। এমন সময় কোনো রকম জানা না দিয়েই এক বৃদ্ধা মেম ঘরে ঢুকে পড়লেন। অবাক হয়ে পরমেশবাবু কিছু বলার আগেই আরে আরে আরে, বৃদ্ধা ওর সামনে চেয়ারটা টেনে বসলেন। আমার নাম ডরোথি সেবাস্টিন। জর্জ সেবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলিতে চাই। তাই নাকি? তার আগে বলি, ওই কুখ্যাত জন সেবাস্টিন আমারই পূর্বপুরুষ। আশ্চর্য।
ঈশ্বর তার আত্মার শান্তি। মনে মনে খুশি হলেন পরমেশবাবু, বললেন, ম্যাডাম, আপনি এসেছেন দেখে খুশি হলাম। তবে একটা কথা বলি, বলুন। যাই বলুন না কেন একটু ধীরে সুস্থে বলবেন, আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব। আচ্ছা। বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে যা বলবেন। কথা শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি এই বংশের শেষ মানুষ, আমার পরে আর কেউ থাকবে না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই যে কটা দিন বাঁচবে ওই পুরানো জিনিস বিক্রি করেই বাঁচব। সব শেষে এই বাড়িটা। যাক, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছে এলাম। তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে তো ক্যাশ মেমো নিয়ে নিয়েছি। ওই আয়নার আমি এখন মালিক, ফেরত চাইলে কিন্তু পাবেন না, তা জেনে রাখুন। না 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 না, ও ও আর আমি ফেরত চাই না। ওটা দিয়ে আমি আর কি বা করব? তবে তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী একটা লোক কথা চালু আছে। আর আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া আর কেউ ও আয়নায় মুখ দেখেনি। 2 জন মুখ দেখেছিল বললেন? হ্যাঁ, তারা কারা? ওই প্রথম জন হলো সেবাস্টির নিচে, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। আচ্ছা, ওই জন সেবাস্টিন আসলে কি করতেন? অনেক আজে বাজে কথা তো এর মধ্যেই আমার কানে এসেছে। জানি না কি শুনেছ, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে হবে, জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এ দেশের মাটিতে বাসা বাঁধেন, শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাস দাসীর চাহিদা ছিল তো ইউরোপে, আর জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন ওই নিজেই জাহাজ কেনেন, দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না। টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো, লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এরকম যখন তার অবস্থা, ঝড়ের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব চাক চমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠিও লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে সবাই মরল। বাড়ির মালিক
নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকে পড়লেন জন। আর তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে ওই আয়নাটার পেছনে লুকিয়েছিলেন। মালিক হাতে তলোয়ার ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। এই কথা কিন্তু জনের কানে যায়নি। হাতের তলোয়ারটা হামুল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক। জন, জন, এ তুমি কি করলে? বুকের উপর পা রেখে তলোয়ারটা টেনে বের করতে গেছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের উপর। তুমি কি করলে? থমকে গেছিলেন জন। মাটিতে পড়ে ছটফট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছা করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি। কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি বড় লোক হতে পারো তো হও। কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছ কোন নরকে তুমি চলে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নাটার দিকে। নিজেকে দেখতে পাবে, ঠিকভাবে। আর জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। Okay, okay, who is that? Who is that? Okay. ওই আয়নার মধ্যে থেকে ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেউ। জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি কাউকে কিছু না বলেই কোথায় চলে গেছিলেন আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছে। No! Oh God, save me, no! মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছে, Oh, what is ঘরময় ছুটোছুটি করছে। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোনো, আমার পা আসছে, আমার অতীত ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। ওহ কি বিভৎস, কি ডেঞ্জারাস! আমি পারছি না, আমাকে তাড়া করছে। জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ি ঘর, টাকা পয়সা, জলদস্যুর নৌকো সব পড়ে রইল। একদিন জন মারা গেলেন, আর তারপর থেকে ওই আয়নাটা এ বংশের আর কেউই ব্যবহার করেনি বহুদিন। ওটাকে মোটা কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এ বংশের আদি পুরুষ জনের এই গল্প
আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তাই নাকি? তারা জীবন পণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা শুরু করেছেন। তারপর? ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওই সব বিপ্লবীদের পিছু নিলেন। আচ্ছা, 2-4 জনকে ফাঁসিতেও ঝোলালেন। তাই নাকি? সরকারে তার খুব নাম হলো। তিনি আবার নতুন করে ঘর বাড়ি সাজালেন। বাহ, বেশ বেশ। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোবার ঘরেই নিয়ে গিয়ে রাখলেন আমার ঠাকুরদা। সবাইকে বললেন, নো 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 নো, আই ডোন্ট বিলিভ ইন সুপারস্টিশন। কিন্তু তিনিও সে রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার তার আর্তনাদ শুনে সবাই ঘুরে গিয়ে দেখলো তিনি ফেন্ট হয়ে পড়ে আছেন। আশ্চর্য। হিগনাকে পড়ে গেলেন কি করে? জ্ঞান ফিরলে 2-4 কথাই শুধু বলতে পেরেছিলেন। তাই নাকি? যার মানে ওই আয়নাটাকে আবার ঠেকে দিতে হবে, আর এমন ভাবে তা করতে হবে যাতে ফিউচারে আর কেউ ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। আশ্চর্য। তার মুখে শেষ কথা ছিল, সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলেই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন। তাই নাকি? কিন্তু ওই লোকাল ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনে গোটা দলটাকে গুলি করে মেরে ফেলেছিল। আশ্চর্য। এই খবর কিন্তু কেউ জানতো না। আমরা শুনেছিলাম ঠাকুর তার এক দুর্বল মুহূর্তে। আচ্ছা। সেই থেকেই ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নিলামওয়ালাদের ডাকাতে তারা বলল ওসব বুজরুককে তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। ধন্যবাদ, গল্প আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিচ্ছু বলে যাননি? নো নো, জন সেবাস্টিন যে সঠিক কি দেখেছিলেন তা আমাদের বংশের কারো ডায়েরিতে পাওয়া যায়নি। ও মাই গড। তবে ওই ঠাকুরদা মারা যাবার আগে যা বলে গিয়েছিলেন সে কথা ঠাকুরমার ডায়েরিতে পাওয়া যায়। তাই নাকি? তা তো হুবহু আমি বললাম। হ্যাঁ, তা বটে। আমার মনে হয় ওই আয়নায় তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আচ্ছা। আর এর তো একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করছিল। তাই হবে। এবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আমার কাছে কেন এসেছেন সেটা বললেন না তো? কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। আশ্চর্য।
আর তার জন্যই ওতে সবার অতীত, পাস্ট, পাপ সব ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন তো? আমি চাই না অন্য আর কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ওটা ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন ওটা। ম্যাডাম, আমার ব্যবসাই হচ্ছে পুরনো জিনিস বেচাকেনা করা। যেসব জিনিসের এমন চমৎকার অতীত, তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। Oh God, তা আমি ভাঙতে পারবো না। সে কি? তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত আমাকে কিন্তু একবারও তাড়া করেনি। যাকে বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিতে বলছি, বাড়ি যান। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না।